লোকসানের অজুহাতে দীর্ঘদিন বন্ধ রংপুর অঞ্চলের সরকারি টেক্সটাইল মিল। কর্মহীন হাজারো শ্রমিক। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট ও চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। পানি বৃদ্ধির সঙ্গে ব্রহ্মপুত্রের ভাঙন শুরু। আতঙ্কে গাইবান্ধার কয়েকশো পরিবার। হুমকিতে বিদ্যালয়, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ব্যবস্থা নেয়ার আশ্বাস। কুড়িগ্রামে লাম্পি স্কিন রোগের প্রকোপ। 2 মাসে আক্রান্ত হাজারের বেশি গরু। দুশ্চিন্তায় খামারিরা। অধিক তাপমাত্রায় প্রাদুর্ভাব, বলছে প্রাণী সম্পদ বিভাগ। এবং প্রায় 22 কোটি টাকার টেন্ডার নিয়ে লাপাত্তা ঠিকাদার। বেহাল দশা নীলফামারী সৈয়দপুর তারাগঞ্জ আঞ্চলিক সড়কের। নতুন করে দরপত্র আহ্বানের আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। লোকসানের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ রংপুর বিভাগের সবগুলো সরকারি টেক্সটাইল মিল। এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট ও চুরি হচ্ছে মিলের মূল্যবান যন্ত্রাংশ। অর্থনীতিবিদরা মনে করেন লোকসানের কারণ অনুসন্ধান করে এসব মিল চালুর উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত। 1980 সালে 11 কোটি 90 লাখ টাকা ব্যয়ে 25,056টি জার্মানি টাকু স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে দারওয়ানি টেক্সটাইল মিলস। মানসম্মত সুতো উৎপাদন করে দেশ ছাড়িয়ে বিদেশেও জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি। তবে নানা অব্যবস্থাপনায় লোকসানের ভারে 1995 সালে মিলটির উৎপাদন বন্ধ হয়। বেকার হয়ে পড়েন 1000-এর বেশি শ্রমিক কর্মচারী। একই সময়ে 25,000 ভারতীয় টাকু নিয়ে চালু হয় দিনাজপুর টেক্সটাইল মিলস। উন্নত মানের 20, 32, 40, 60 এবং 80 কাউন্টের সুতো উৎপাদন করে মিলটি বহুবার দেশের সেরা বস্ত্রকলের তালিকায় উঠে আসে। কিন্তু 2008 সালে থেমে যায় উৎপাদন। এরপর রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রপাতি একে একে বিকল হয়ে পড়ে, এমনকি হরহামেশাই চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। মিলটার অবস্থা বর্তমানে তো অকাজ। এই মিলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সকলের ইশারায় এই মিলের বিভিন্ন রকমের যন্ত্রপাতিগুলো গোপনে বিক্রি করা হয়। যদি চালু হয় আসলে আমাদেরকে ঢাকা বা বাইরে গিয়ে কর্ম করতে হবে না। একই অবস্থা কুড়িগ্রাম টেক্সটাইল মিলের। শুরুর দিকে লাভজনক হলেও অনিয়ম আর পুঁজি সংকটে 2011 সালে বন্ধ হয় উৎপাদন। পরবর্তীতে মিলটি লিজ দেয়া হয় বেসরকারি খাতে। তবে অর্থনীতিবিদদের মতে এসব ভারী শিল্প প্রতিষ্ঠানের মূল সমস্যাগুলো চিহ্নিত না করে শুধুমাত্র লোকসানের দোহাই দিয়ে বন্ধ করে দেয়া অর্থনীতির জন্য আত্মঘাতী। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, ভোক্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেগুলোতে আমাদের বিভিন্ন শিল্প কারখানা পুনরুজ্জীবিত করার যে প্রকল্প রয়েছে সেটিকে সচল করা। সংশ্লিষ্টরা মনে করেন সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে প্রাণ ফেরানো সম্ভব মৃতপ্রায় শিল্প প্রতিষ্ঠানগুলো, যা ইতিবাচক ভূমিকা রাখবে দেশের সার্বিক অর্থনীতিতে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যোগ দিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুদ্দিন খালেদ। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা দেখছি যে দীর্ঘ সময় ধরে রংপুর বিভাগের যে সরকারি টেক্সটাইল মিলসগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। এর ফলে বিপুল জনগোষ্ঠী যেমন কর্মহীন হয়েছে, একই সাথে স্থানীয় অর্থনীতিতে এর কিন্তু ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এবং দীর্ঘ সময় ধরে আমরা দেখছি যে শ্রমিক কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছে। দ্রুত সম্ভব রাষ্ট্রীয় উদ্যোগে এই সরকারি টেক্সটাইল মিলসগুলো যেন চালু করা হয়। আজকে আমরা আলোচনা করব কেন, কি কারণে এই মিলগুলো বন্ধ হয়ে গেল এবং এগুলো চালু করবার ক্ষেত্রে কি কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক খালিদ সাইফুল্লাহ। আপনার সাথে একটু আলোচনায় যেতে চাই। এই মিলগুলো একসময় লাভজনক অবস্থায় ছিল 80 দশকে যখন শুরু হয়, কিন্তু আমরা দেখছি যে অবস্থান এবং বিভিন্ন কারণে লোকসানের অজুহাতে এই মিলগুলো বন্ধ করে দেওয়া হয়। আসলে সংকটের জায়গাটা কি ছিল, কি ধরনের অবস্থানের কারণে এগুলো আসলে বন্ধ হয়ে গেল? আসলে 80 দশকে যখন এই মিলগুলো চালু হয় তখনের পরিস্থিতিতে এই মিলের যে আধুনিকায়ন তখনের জন্য ঠিক ছিল, কিন্তু কালক্রমে এই মিলগুলো যথাযথভাবে আধুনিকায়ন না হওয়া এবং পাশাপাশি অব্যবস্থাপনার কারণে এই মিলগুলো অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। এই অলাভজনক প্রতিষ্ঠানের অজুহাতে ধীরে ধীরে পর্যায়ক্রমে এই মিলগুলো 2007 সাল, 8 সাল এবং 2011 সালে পর্যায়ক্রমে মিলগুলো বন্ধ করে দেওয়া হয়। এখন বন্ধ করে দেওয়ার ফলে এই যে টেক্সটাইল মিল কেন্দ্রিক যে কর্মসংস্থান
কর্মসংস্থান ছিল হাজার হাজার মানুষের, এবং এই মিল কেন্দ্রিক অন্যান্য কাঁচামাল এবং অন্যান্য পরিবহন, অন্যান্য খাতের যে কর্মসংস্থান এবং মানুষের এর আয়ের যে সুযোগ ছিল, এই পুরোটাই বন্ধ হয়ে যায়। যার কারণে এখানে হাজার হাজার শ্রমিক এবং পাশাপাশি এই টেক্সটাইল মিল কেন্দ্রিক যাদের এর কর্মসংস্থানের সুযোগ ছিল, সেই কর্মসংস্থানগুলো বন্ধ হয়ে যায়। এখন সরকার আবার আন্দোলনের প্রেক্ষিতে এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই মিলগুলো আবার চালু করার জন্য উদ্যোগ নিচ্ছে। কিন্তু উদ্যোগ নিলেও বেশিরভাগ সময় আমরা দেখি উদ্যোগটা যথাযথভাবে কার্যকর হয় না। এই কার্যকর করতে গেলে প্রথমে আমাদেরকে বেশ কিছু উদ্যোগ নিতে হবে। প্রথমে এটা সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় এই মিলগুলো চালু করার উদ্যোগ নেওয়া যেতে পারে। এর পাশাপাশি 2007 সাল থেকে এই মিলগুলো বন্ধ থাকার কারণে এখানে যে যন্ত্রাংশ এবং যে অবকাঠামো, এটা অনেকটাই অকেজো হয়ে গেছে। যার কারণে এটা আধুনিকায়ন করা না গেলে এই মিলগুলো চালু করে শুধুমাত্র এগুলাকে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব না। এর পাশাপাশি যে শ্রমিকদের যে দক্ষতা, বর্তমান বাজার বিবেচনায় যে ধরনের প্রোডাকশন হওয়া দরকার, সেই প্রোডাকশনের জন্য আমার শ্রমিকদের ওই পরিমাণ দক্ষতা আছে কিনা, শ্রমিকদের দক্ষতা এনশিওর করতে হবে। পাশাপাশি এখানে যে কাঁচামাল আমি পর্যাপ্ত পাচ্ছি কিনা, যদি না পাই তাহলে কাঁচামালের আগে একটু জানতে চাই যে আমরা দেখছি যে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস সেটি কিন্তু লিজ দেওয়া হয়েছে এবং সেখানে টেক্সটাইল মিলস আর গড়ে উঠছে না। যে প্রতিষ্ঠান লিজ নিয়েছে তারা ভিন্ন প্রতিষ্ঠান করবার কথা বলছে। সেক্ষেত্রে যে ব্যাপক কর্মসংস্থান হবার কথা ছিল, সেই জায়গায় এক ধরনের ভাটা পড়বে কিনা, কিংবা লিজ দেবার ক্ষেত্রে, চালু করবার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে সরকারের মাথায় রাখা উচিত? প্রথমে ওই যে কুড়িগ্রাম ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংকে বেশ কিছুদিন আগে ওই সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় সরকার ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংকে দেওয়ার কথা বললেও আসলে ওটা বেসরকারি উদ্যোগে পরিচালিত হবে। সেক্ষেত্রে যারা আগে সরকারি যে কর্মচারীরা ছিল তারা নতুন করে আবার কর্মসংস্থানের সুযোগ পাবে কিনা, আদৌ আবার টেক্সটাইল মিলগুলো আগের মতো ওই টেক্সটাইল প্রোডাকশনে যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো দেখতে হবে। পাশাপাশি ওরা নিজেদের যে কাঁচামাল স্থানীয় বাজার বিবেচনায় এই টেক্সটাইল মিলটাকে মডিফিকেশন করে আরো বিভিন্ন ধরনের ভুট্টার এবং অন্যান্য যে কৃষিজাত পণ্যগুলো এখানে উৎপাদন হয়, এগুলোর দিকে তারা বেশি মনোযোগী হচ্ছে। যার কারণে টেক্সটাইল মিলটা আদৌ টেক্সটাইল মিল থাকবে কিনা, এটা একটা বড় ধরনের প্রশ্ন থাকে। যখন সরকার এই ধরনের মিলগুলোকে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় চালু করার উদ্যোগ নেই, তখন আসলে সরকারকে সবসময় যে শর্তগুলো, যে কন্ডিশনগুলো, আমি যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং স্থানীয় বাজার বিবেচনা করা, আন্তর্জাতিক বাজার বিবেচনা করে যে ধরনের প্রোডাকশন হওয়া দরকার, সেই বিষয়গুলো আসলে এখানে ঘটবে কিনা। সেক্ষেত্রে সরকার যখন এই ধরনের বেসরকারি উদ্যোগে এসব মিল চালু করার উদ্যোগ নেবে, তখন সরকারকে এইসব কন্ডিশন যথাযথভাবে এনশিওর করবে কিনা এবং তার মাধ্যমে সরকার লাভবান হবে কিনা এবং স্থানীয় কর্মসংস্থান এবং স্থানীয় বাজারের যে চাহিদা, এটা মিটবে কিনা, সেই কন্ডিশনগুলো দিয়ে সরকারকে বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া উচিত আমি মনে করি। আরেকটা বিষয় আমরা দেখছি, যেহেতু রংপুর অঞ্চল কৃষিপ্রধান একটি অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদন হয়। টেক্সটাইল মিল এক ধরনের সংকটের কথা বলেন, কাঁচামাল সংকট। সেই জায়গায় এই মিলগুলো যখন সরকারি এবং বেসরকারি উদ্যোগে চালু করার ব্যবস্থা করা হবে, সেক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা, টেক্সটাইল মিলের পাশাপাশি কৃষিজ পণ্য উৎপাদন কিংবা প্রক্রিয়াজাতকরণ, এই জায়গাটাতে আসলে গুরুত্ব দেওয়া উচিত কিনা? আসলে সরকারি অনেক বড় বড় স্থাপনা নিয়ে এবং অনেক বড় জায়গা দখল করে এই মিলগুলো গড়ে উঠেছিল। এখন স্থানীয় এবং আন্তর্জাতিক বাজার বিবেচনায় এবং স্থানীয় যে আমাদের যে কৃষিজাত পণ্য, এখানে এই সব পণ্যের যদি কারখানা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমি যদি এনশিওর করতে চাই এবং দ্রুত যদি এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে আমি বিকশিত করতে চাই, তাহলে স্থানীয়ভাবে যেই কৃষি পণ্যগুলো উৎপাদিত হয়, ধান, ভুট্টা, গম, এই টাইপের জিনিসগুলোর আর ইন্ডাস্ট্রি আমি গড়ে তুলতে পারি কিনা টেক্সটাইল মিলের পাশাপাশি, তাহলে হয়তো এগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। তখন আমি যথাযথভাবে কাঁচামাল, স্থানীয় যে উৎপাদন, এই উৎপাদনটাকে কাজে লাগাতে পারি এবং স্থানীয় বাজার আর যে চাহিদা, এটা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক। ছোট করে জানতে চাই, আসলে এই কারখানাগুলো চালু করা গেলে সম্ভাবনার জায়গাটা কম, স্থানীয় অর্থনীতির ভূমিকাটা কতটা রাখতে পারবে? আসলে আপনি যে শিল্পায়নের পুনর্জাগরণ বলেন, অথবা স্থানীয় কর্মসংস্থান বলেন, অথবা যে আঞ্চলিক যে অর্থনীতিতে রংপুর যে পিছিয়ে পড়া, এগুলোকে যদি আপনি আবার পুনরুজ্জীবিত করতে চান এবং অর্থনীতিকে যদি আবার সচল করতে চান, তাহলে এই ধরনের যে বন্ধ হওয়া টেক্সটাইল মিলগুলো রয়েছে, এগুলো চালু করলে স্থানীয় কর্মসংস্থানের পাশাপাশি এবং স্থানীয় বাজারগুলো আরো বেশি সমৃদ্ধ হয়ে এই অঞ্চলের অর্থনীতি আবার পুনর্জাগরণ লাভ করবে, এটা আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম রংপুর বিভাগে দীর্ঘ সময় ধরে যে টেক্সটাইল মিলগুলো বন্ধ রয়েছে, সেগুলো চালু করবার ক্ষেত্রে কি কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে কিংবা কি কি ধরনের সংকট রয়েছে, সেগুলো মোকাবিলায় সরকারকে কি ধরনের পদক্ষেপ নিতে হবে। সবকিছু মিলিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এই ছিল রংপুর থেকে। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। পানি বাড়ার সঙ্গে ভাঙন শুরু হয়েছে ব্রহ্মপুত্র নদে।
আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ির কয়েকশো পরিবার। হুমকির মুখে বাড়িঘর, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিপ্লব ইসলামের রিপোর্ট। পানি বাড়তে শুরু করায় ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ির কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার। স্থানীয়রা জানান, গত 2 সপ্তাহ ধরে উত্তর উড়িয়া থেকে কটিয়ার ভিটা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিতে কটিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকালাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল, কয়েকশো বসতবাড়ি, একটি বাজার, কবরস্থান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ও আবাদি জমি। বাড়ি ঘর দুয়ার এগুলো তো ভাঙতেছে, কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠানও আছে, কিন্তু আমাদের এখানে তো দ্রুত কাজের প্রয়োজন। সরকারি যে একটা স্কুল, সরকারও কোনো এখানে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থার পাশাপাশি স্থায়ী প্রতিরোধ প্রকল্প নেওয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কটিয়ার ভিটাতে যে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ওখানে যে বসত বাড়ি আছে সেগুলো যেন নদীগর্ভে বিলীন হয়ে না যায় সে বিষয়ে হচ্ছে যে আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় নির্দেশনা প্রদান করে গেছেন। আমরা আমাদের দপ্তরে মজুদকৃত জিও ব্যাগ দিয়ে সেখানে ভাঙন প্রশমনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতেছি। প্রতি বছর বর্ষা এলেই নদী ভাঙনে ভিটামাটি হারানোর আতঙ্কে পড়েন ব্রহ্মপুত্র পাড়ের ফুলছড়ি সহ 3 উপজেলার কয়েক হাজার মানুষ। বর্ষার শুরুতেই ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের প্রায় 3 কিলোমিটার এলাকার 5 শতাধিক পরিবার পড়েছে নদী ভাঙনের হুমকির মুখে। প্রায় 2 সপ্তাহ থেকে ভাঙছে বসতবাড়ি, আবাদি জমি। এতে হুমকির মুখে পড়েছে এখানকার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ বসতবাড়ি। দ্রুত এই এলাকাটিতে জরুরি কাজ করার দাবি এলাকাবাসীর। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির সঙ্গে ভাঙন শুরু হয়েছে কুড়িগ্রামেও। বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। আরও তথ্য জানাতে এই মুহূর্তে সদর উপজেলার চর যাত্রাপুরে আছেন সহকর্মী বাদশাহ সৈকত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কুড়িগ্রামে কিন্তু যে নদ নদী রয়েছে, প্রায় 5টি প্রধান নদ নদী, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার এবং গঙ্গাধর। এই নদ নদীগুলোতে যখন উজানের ঢল এবং টানা যে বৃষ্টি, কয়েকদিনের বৃষ্টিতে যখন পানি বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু এই নদ নদীগুলোর 2 পারে ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। আমরা যেটি খোঁজ নিয়েছি যে কুড়িগ্রামের উপরের প্রবাহিত যে নদ নদী ব্রহ্মপুত্র, বিশেষ করে ব্রহ্মপুত্রের যে চরাঞ্চলগুলো রয়েছে, চরাঞ্চলের যে ঘরবাড়ি রয়েছে সেগুলোতে আসলে ব্যাপক আকারের ভাঙন শুরু হয়েছে। আর পাশাপাশি অন্য যে তিস্তা নদী রয়েছে, তিস্তা নদীর বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন চলছে। এছাড়াও দুধকুমারের যে অববাহিকা রয়েছে এবং দুধকুমারের কিছু কাজ চলমান রয়েছে, স্থায়ী তীররক্ষা, সেই তীররক্ষার কাজের বাইরে যে কাজগুলো, যে এলাকাগুলো রয়েছে অরক্ষিত, সেই এলাকাগুলোতে কিন্তু ভাঙন শুরু হয়েছে। এছাড়াও ধল্লার বিভিন্ন পয়েন্টে ভাঙন চলছে। আমরা যেটি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জেনেছি, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এই ভাঙন শুরুর পর থেকে প্রায় 30টি পয়েন্টের মধ্যে প্রায় 14টি পয়েন্টে অস্থায়ী ভিত্তিতে জিও ব্যাগ, বালু ভর্তি জিও ব্যাগ ফেলে তারা কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছে। আর আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে, এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকা। এই এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে এখানে আসলে গত 4 বা 5 বছর থেকে যে ভাঙন অব্যাহত রয়েছে, অর্থাৎ এই জায়গাটি হলো ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদীর মোহনা। 4-5 বছর থেকে যে ভাঙন অব্যাহত রয়েছে, কিন্তু এখানে কোনো সরকারি পানি উন্নয়ন বোর্ড সরকারিভাবে কোনো বস্তা কখনো ফেলেনি, যার কারণে যদি দেখায় যে এখানে যে ভিটাবাড়িগুলো রয়েছে, এখানকার মানুষ যখন ভাঙন শুরু হওয়ার পরেই কিন্তু তারা এই ঘর বাড়ি সরিয়ে নিয়েছে, যাদের ভিটাবাড়িগুলো এখনও অক্ষত রয়েছে। এবং তারা জানিয়েছে যে আসলে যে যখন পানি বাড়া কমার সাথে যে ভাঙন প্রথমেই শুরু হয়েছে বর্ষার শুরুতে, এই নদ নদীর পানি যদি আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু রাতারাতি তাদের এই ঘর বাড়িগুলো ভাসিয়ে নিয়ে যাবে। সেই ভয়ে কিন্তু তারা ঘরবাড়ি এখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে যায় আশ্রয় নিয়েছে। এবং এখানকার লোকজনের সাথে আমরা কথা বলেছি, যারা আসলে নদীর কিনারে যাদের ঘরবাড়ি রয়েছে, অর্থাৎ ভাঙনের হুমকিতে যাদের ঘরবাড়ি পড়েছে, তারা কিন্তু জানিয়েছেন তারা খুব দুশ্চিন্তায় রয়েছেন। তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন যে যদি নদী ভাঙন রোধে এখনই যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কিন্তু তাদের এই ঘরবাড়িগুলো আর একটু পানি বৃদ্ধি পেলে এবং উজান থেকে নেমে যদি ঢল নেমে আসে, তাহলে কিন্তু তাদের এই ঘরবাড়িগুলো থাকবে না।
না, এ কারণে তারা কিন্তু চরম দুশ্চিন্তায় রয়েছেন। আরেকটি বিষয় হলো যে আমি খোঁজ নিয়েছি যে বিশেষ করে চরাঞ্চলের যে ঘরবাড়ি বসতি রয়েছে সেই বসতিগুলোর বিষয়ে আমি জানতে চেয়েছি পানি উন্নয়ন বোর্ডের কাছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আসলে চরাঞ্চলের যে ভাঙন সেটি প্রতিরোধে কিন্তু সরকারি কোনো ব্যবস্থা নেই, আর যেগুলো মেইন স্ট্রিমের জমি রয়েছে সেগুলোতে যদি গুরুত্ব বিবেচনা করে তারা কিন্তু ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে কাজ করছে। আর তিস্তা পাড়ের মানুষ যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তিস্তা পাড়ের প্রায় 42 কিলোমিটার দীর্ঘ কুড়িগ্রামের উপর দিয়ে 42 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে তিস্তা। সেই তিস্তা পাড়ের মানুষের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে তিস্তা এই 5টি নদীর মধ্যে তিস্তা কিন্তু সবচেয়ে বেশি খরস্রোতা নদী, যার কারণে যখন উজান থেকে ঢল নেমে আসে এই স্রোতের কারণে কিন্তু তারা ঘর বাড়ি তাদের নষ্ট হয়ে যায়, ভেঙে যায় এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সবচেয়ে বেশি। এই কারণে কিন্তু তিস্তা পাড়ের মানুষ, যেহেতু অন্যান্য নদ নদীতে তীর রক্ষার স্থায়ী কাজ চলমান থাকলেও কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশায় সেখানে কোনো স্থায়ী কাজ নেওয়া হয় না, এজন্য তিস্তা পাড়ের মানুষের সবচেয়ে দুশ্চিন্তাটা বেশি এই ভাঙন নিয়ে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙনের সর্বশেষ। কুড়িগ্রাম থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী বাদশা সৈকত। বিভাগের সময় আরও থাকছে। প্রতি বছর দেয়া হয় ইজারা, তারপরও অবকাঠামোগত উন্নয়ন নেই ঠাকুরগাঁওয়ের হাট বাজারে। অল্প বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ক্রেতা বিক্রেতারা, ব্যবস্থা নেওয়ার দাবি। কুড়িগ্রামে গত 2 মাসে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয় 1000-এর বেশি গরু। এতে দুশ্চিন্তায় খামারিরা। অধিক তাপমাত্রায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে খামারিদের সচেতন করা হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। দাঁড়ানোর শক্তিটুকুও নেই লাম্পি ডিজিজ আক্রান্ত প্রাণীর, শুয়ে রেখেই চলে খাওয়ানো ও চিকিৎসা। কুড়িগ্রামের 9 উপজেলায় হঠাৎ ছড়িয়ে পড়েছে রোগটি। আক্রান্ত পশুর শরীরে প্রথমে জ্বর আসে, দুর্বল হয়ে এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে লোম উঠে সৃষ্টি হয় ক্ষত। চাকা চাকা মাংস পড়ে যায়, কিন্তু চিকিৎসা করতেছি শুকাইতেছে না। এই বাছুরটা মনে করেন আমার 20,000 25,000 টাকা গেছে, যাওয়ার পরে এখনো গরুটা বাছুরটা সুস্থ করি পাইনি। কাঁচা হলুদ টলুদ, নিম পাতা, তারপরে তোমার নিয়ে কাগজি রস, সোডা, এগুলো দিয়ে কোনো রকম বাসে ফ্যান ট্যান দিয়ে গরু রাখছে। এর যদি প্রতিষেধক কোনো ভ্যাকসিন বের করতো সরকারিভাবে, তাহলে দেখা যায় গ্রাম এলাকার মানুষ হত দরিদ্র, তাহলে সবচেয়ে ভালো হতো। অধিক তাপমাত্রায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে খামারিদের সচেতন করা হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। আমরা মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ করে উঠান বৈঠকের মাধ্যমে খামারিদেরকে সচেতন করছি, যাতে করে এই রোগটি খুব তাড়াতাড়ি নিরাময় করা যায়, যা আগামী জুলাই আগস্টের মধ্যে আমরা 100% গরুকে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিতে পারবো। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গত 2 মাসে কুড়িগ্রামের 9 উপজেলায় লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয় 1000-এর বেশি গরু। তবে এই রোগে প্রাণী মৃত্যুর সংখ্যা জানা যায়নি। সময় সংবাদ, কুড়িগ্রাম। ভারতে আবারও করোনা সংক্রমণ বাড়ায় সতর্কতা বাড়ানো হয়েছে দেশের স্থলবন্দরগুলোতে। এরই মধ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে মেডিকেল টিম। এছাড়া আলাদা পদক্ষেপ নেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষের দ্বারা। এরই আরও তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 5 বছর আগের যে করোনা মহামারী সেটা আবারও কিন্তু তার মাথা চারা দিয়ে উঠেছে। ইতিমধ্যে ভারত সহ বিভিন্ন দেশে কিন্তু করোনার যে একটা প্রকোপ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর করোনা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখানে গত কয়েকদিন আগে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, কাস্টমস তারা কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে হিলি স্থল বন্দরে যে পানামা কর্তৃপক্ষ এবং কাস্টম তারা তাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তারা এখানে যারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমদানিকারক ব্যবসায় যারা আসছেন তাদেরকে তারা মাস্ক প্রদান সহ হার্নেস পরে বিভিন্ন ধরনের তারা কিন্তু পদক্ষেপ তারা গ্রহণ করেছে। আমরা সকাল থেকে দেখেছি কাস্টমসের পক্ষ থেকে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে যতটুকু স্বাস্থ্যবিধি মানতে যা করণীয় তা কিন্তু তারা করছে। বিশেষ করে আমরা
দেখেছি যে স্থল বন্দর যে পানামা তারা কর্তৃপক্ষ আজ থেকে তারা বিভিন্ন ট্রাককে তারা ভারত থেকে যে ড্রাইভার আসছে তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে। মাস্ক পরিধানের পর তাদেরকে বিভিন্ন তাপমাত্রা তাদেরকে মাপা হচ্ছে। মাপার পরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তাদের যে কার্যক্রমগুলো আছে তারা সে কার্যক্রমগুলো তারা কিন্তু এখানে পরিচালনা করে আসছেন। আমি এখানে হিলি পানামা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কথা বলেছি। তারা জানতে চেয়েছিলাম, তারা বলছেন গতকাল থেকে হিলিস্থল বন্দর দিয়ে ঈদের ছুটি পর আমদানি শুরু হয়েছে। বিশেষ করে এখন পর্যন্ত সরকারিভাবে কিন্তু এখনো নির্দেশনা না আসলেও তারা ব্যক্তিগতভাবে নিরাপত্তার স্বার্থে তারা এই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তারা কিন্তু মাস্ক পরিধান করছেন। তাদেরকে আমরা দেখতেই পাচ্ছেন তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হচ্ছে। তাদেরকে মাস্ক পরিধান সহকারে তাদের প্রত্যেকটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারা আরেকটা জিনিস জানিয়েছেন যে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু তারাও কিন্তু যোগাযোগ করছেন। আর তারা বলছেন যদি কারো শরীরে তাপমাত্রা বা করোনার সিমটম থাকে তারা আইসোলেশন কিন্তু হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই ধরনের ব্যবস্থাও রয়েছে, একাধিক সিট রয়েছে। এখানে মেডিকেল টিম কিন্তু গঠন করা হয়েছে যাতে করে সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি বর্তমানে নেওয়া আছে, এমনটাই তারা বলছেন। আরেকটা বিষয় বলি যে হিলির যে কাস্টমস অফিসে আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বেশ কয়েকদিন আগের থেকে তাদের যে স্বাস্থ্যবিধি নিশ্চিত, মাস্ক পরিধান, তারা হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে যা প্রয়োজন আছে তারা কিন্তু মানতেছেন। আর বিশেষ করে যে আজ থেকে তারা বন্দরের যে কার্যক্রম আজ থেকে তারা শুরু করেছেন। আর ব্যবসা গতবার যে ভাইরাস ছিল, যে ভাইরাস তাদেরকে মনে করিয়ে গতবার যে ভাইরাস ছিল, যে ভাইরাস তাদেরকে মনে করিয়ে দেয় যে ভাইরাসের যে প্রকোপ ছিল সে প্রকোপ যেন আর বৃদ্ধি না পায়। তারা কিন্তু একটা কথা বলছেন যে বিগত সময় কিন্তু সরকার লকডাউন দিয়েছিল, এতে করে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা বলছেন যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যদি আমদানি রপ্তানি ব্যবসা চালু রাখা যায় সেক্ষেত্রে এখানে হয়তো ব্যবসা বাণিজ্য চালু থাকবে, এখানকার মানুষের কর্মের হয়তো সৃষ্টি হবে। তারা চায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যেন তারা ব্যবসা পরিচালনা করতে চায়। এখানকার লেবার, শ্রমিক, ব্যবসায়ীরা কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা কিন্তু সবথেকে মজার একটা বিষয় যদি আপনাকে বলি, আমি আজকে বন্দরের বিভিন্ন জায়গায় শ্রমিকদের সাথে কথা বলেছি, যারা ব্যবসায়িক হোল্ডার আছে তাদের সাথে কথা বলেছি। তারাও কিন্তু বলছেন স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আমরা ব্যবসা পরিচালনা করতে চাই। হিলিস্থল বন্দরে করোনা ভাইরাসের প্রতিরোধ নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। নীলফামারীর সৈয়দপুরের পোড়াহাট বাজার থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, কার্পেট উঠে যাওয়ায় চলাচলে বেগ পেতে হয় ব্যবহারকারীদের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় রাস্তা সংস্কারে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। খানাখন্দে ভরা রাস্তা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। নীলফামারী সৈয়দপুরের পোড়াহাট বাজার থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত রাস্তার এমন বেহাল দশা, চলাচলের অনুপযোগী রাস্তাটিতে চলাচল করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। অথচ সংস্কারের নেই কোনো উদ্যোগ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, রাস্তাটি সংস্কারে 2021-22 অর্থ বছরে 21,34,96,96,000 টাকা দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স ও মেসার্স কেবিসির সঙ্গে চুক্তি করে কাজ দেওয়া হয়। 2023 সালে কাজ শেষ হবার কথা থাকলেও না করে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এই রাস্তাটা দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই এবং এই রাস্তাতে কোনো রুগীও যাইতে পারে না। 200 টাকার ব্যারিং আমাদের এক সপ্তাহ যায় না, যাত্রী উঠতে চায় না। রিক্সা, ভ্যান, ট্রাক উল্টে পড়ে খাদে পড়ে যাচ্ছে, পাশে পুকুরে পড়ে যাচ্ছে। এই অবস্থায় নতুন করে দরপত্র আহ্বান করে কাজ শুরু করার কথা জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। হেড অফিস এটা যাচাই বাছাই করে আমাদেরকে যদি অনুমোদন দেয় তাহলে আবার একটা নতুন করে টেন্ডার হবে, নতুন করে ঠিকাদার নিয়োগ হবে। প্রিভিয়াস যে ঠিকাদার ছিল ওনার 10 কিলোমিটার করে আমরা টার্মিনেশন করছি। উনি কাজ সমাপ্ত করতে না পারার কারণে ওনার 70 লাখ টাকার মতো জরিমানা হয়েছে। পোড়াহাট বাজার থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত 18 কিলোমিটার রাস্তার প্রায় 8 কিলোমিটারেই ব্যবহারের অনুপযোগী। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বছরের পর বছর পার হলেও ঠাকুরগাঁওয়ের হাট বাজারের অবকাঠামো উন্নয়নে নেই তেমন কোনো পদক্ষেপ। বৃষ্টির সময় বেচাকেনায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। অথচ প্রতি বছর হাট ইজারা দিয়ে লাখ লাখ টাকা রাজস্ব আয় করছে সরকার। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে।
সকাল হলেই ঠাকুরগাঁও জেলার প্রতিটি খুচরা ও পাইকারি হাট বাজারে জমে উঠে বেচাকেনা। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয়ের পাশাপাশি সাপ্তাহিক হাটে বেচাকেনা হয় পশু। তবে বছরের পর বছর হাট বদলে ইজারাদাররা বাজার পরিচালনা করলেও সুযোগ সুবিধার অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। জেলা সদরের কালীবাড়ি, সালান্দর খোঁচাবাড়ি, মাদারগঞ্জ সহ বেশ কয়েকটি হাটবাজারে দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা অবকাঠামোতেই অনেকটা বাধ্য হয়ে কেনাবেচা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ড্রেনেজ, টয়লেট, পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে ক্রেতা বিক্রেতারা। অথচ প্রতি বছর এসব হাটবাজার ইজারা প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা রাজস্ব আয় করছে সরকার। তবে উন্নয়নে নেই কোনো পদক্ষেপ। এ অবস্থায় হাটবাজারের অবকাঠামোগত উন্নয়নের দাবি ব্যবসায়ী ও ক্রেতাদের। বাজারের সংস্কার নাই, ঠিক মতন কাজকর্ম নাই, এই যে ড্রেন দুর্গন্ধ, আমরা হাট বাজার করতে আসতে পারি না। বর্ষাকালে বাজারে খুব কাদা, দোকান দিতে পারতেছে না। ড্রেনেজ তো অবস্থা খুব খারাপ, এই বাজার ড্রেনেজে নাই। টয়লেটের একটা প্রয়োজন, এখানে টয়লেটের কোনো ব্যবস্থা নাই। বারবার বলার পরেও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ, অভিযোগ ইজারাদারদের। বৃষ্টির জন্য আপনার ঠিকমতো একটা দোকানদার মনে হয় থাকতে পারতেছে না। পাশে যে মাংসঘাটি, এটা তো অবস্থা খুব খারাপ। অনেকে আমি কমপ্লেন দিচ্ছি, এরা কেউ গুরুত্বপূর্ণ দিচ্ছে না। প্রতিটি হাটবাজারের অবকাঠামো উন্নয়নে কাজ চলমান রয়েছে জানিয়ে বাকি হাটের ভঙ্গুর অবস্থার তথ্য পেলে ব্যবস্থা নেবে বলে জানায় উপজেলা প্রশাসন। যেসব বাজারে অবকাঠামোগত ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে সেগুলো আমরা যদি সুনির্দিষ্ট কোনো পাই তাহলে সেটা আমরা অবশ্যই আমলে গ্রহণ করব এবং ওই হাটবাজারে কি কি উন্নয়ন করা যায় বা কি কি সংস্কার করা যায় সেটা অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর শুধু সদর উপজেলার 40টি হাটবাজার টেন্ডারের মাধ্যমে 1 বছরের জন্য ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। এর বিপরীতে আয় ধরা হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। খালবিল ও নদীতে পানি বাড়ায় গাইবান্ধার বাজারে বেড়েছে মাছের সরবরাহ। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। সরবরাহ বাড়লেও দাম কমেনি বলে দাবি ক্রেতাদের। বিপ্লব ইসলামের রিপোর্ট। কাকডাকা ভর মাছ বেচা কেনা, দূর দূরান্তর ক্রেতাদের পদচারণায় মুখর গাইবান্ধা শহরের নতুন বাজার মাছের আড়ত। নদী ও খালবিলের পানি বাড়ায় মাছের সরবরাহ বেড়েছে। রুই, মৃগেল, পাঙ্গাস, শিং, ট্যাংরা ও মাগুর সহ নানা প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে আড়তে। তবে সরবরাহ বাড়লেও দাম কমেনি বলে দাবি ক্রেতাদের। মৃগে বিক্রি হচ্ছে 800 গ্রাম, 900 গ্রামটা 180 টাকা। বিরগিট বেচা হচ্ছে একটা করে 1.5 কেজি 160-65 টাকা। দেশি মাছ ওঠে, আপনার নদীর মাছ ওঠে এখানে। দেশি মাছটা একটু বেশি, ডিগির মাছটার একটু দাম কম। জেলার বাহির থেকে ক্রেতা সমাগম বাড়ায় বেচা বিক্রিও ভালো বলে জানান ইজারাদার। গাইবান্ধা সদরের সকালবেলা বাজার একটাই, আর এই বাজারে এইখান থেকে সব জায়গায় বিভিন্ন জায়গায় মাছ চলে যায়। আর এই বাজারে যে মাছগুলো আসে সব বাইরের সব অঞ্চল থেকে মাছ আসে এখানে। প্রতিদিন ভোর 6টা থেকে শুরু হওয়া এই মাছের বাজার চলে সকাল 8টা পর্যন্ত। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। চিকিৎসক সংকটে নীলফামারীর ডিমলা উপজেলার 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স। মাত্র 5 জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা। পর্যাপ্ত ওষুধ সরবরাহ না হওয়া সহ রয়েছে শয্যা সংকটও। দ্রুত জনবল নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। রোগীদের ভিড়, ব্যাপক শয্যা সংকট, ওয়ার্ডগুলোতে বাধ্য হয়ে মেঝেতে চলছে চিকিৎসা। চরম অস্বাস্থ্যকর পরিবেশ, হাসপাতাল চত্বর, হেল্প ডেস্ক সহ বহির্বিভাগ যেন মোটরসাইকেল রাখার গ্যারেজ। 1980 সালে প্রতিষ্ঠিত 31 শয্যার নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2010 সালে 50 শয্যায় উন্নীত হলেও বাড়েনি জনবল। হাসপাতালটিতে চিকিৎসকের 32টি পদ থাকলেও বর্তমানে কাজ করছেন মাত্র 5 জন। রোগীদের অভিযোগ, চিকিৎসক, শয্যা সংকট ও চাহিদা মতন ওষুধ না পাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। যে পরিমাণে ডাক্তার দরকার সে পরিমাণে ডাক্তার নাই, মাত্র 2 জন ডাক্তার আছে। হাসপাতালে আরসি বাচ্চা দেখাচ্ছি শিশু ডাক্তারের কাছে, ডাক্তার দেখতেছি নাই। আমাদের 32 জনের এগেইনস্টে আমরা 4 জন, মোট ইউএসএফ সহ 5 জন আমরা কাজ করতেছি। তো আমাদের একটু কষ্ট হচ্ছে, কারণ এর 50 শয্যা বিশিষ্ট হসপিটাল হওয়া সত্ত্বেও আপনার এখানে রোগী ভর্তি থাকে প্রায় ইনডোরে 100 জনের মতো।
গরমকালে আরও বেড়ে যায়। তবে জনবল বাড়ানো সহ অন্যান্য সেবা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। জনবলের যে সংকট এই বিষয়গুলো আমরা আমাদের চাহিদা দেওয়া হয়েছে। আমরা আশা করছি হয়তো সামনে আমরা জনবল পেলে আমাদের সুবিধা হবে জনগণকে ভালো সেবা দিতে। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রায় 400 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। আজ থেকে আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হলো রংপুরের হাড়িভাঙা আমের। সকালে মিঠাপুকুরের পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে পূর্ব ঘোষিত তারিখের আগেই বাজারজাতের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর আগে 20 জুন হাড়িভাঙা বাজারজাতের তারিখ নির্ধারণ করে কৃষি বিভাগ, কিন্তু তারিখ নিয়ে কৃষি বিভাগের সঙ্গে বাগান মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়হীনতার কারণে 3 দিন আগেই আম বাজারজাত করা সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। দিনাজপুরের সমতল ভূমিতে অন্য খাদ্যশস্যের পাশাপাশি এখন উৎপাদিত হচ্ছে অর্থকরী ফসল চা। এলাকায় চা বাগান হওয়ায় শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনেকে ঘুরতেও আসেন চা বাগানে। কৃষকদের চা চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চা বাগান মানেই পঞ্চগড়, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারের নাম আসে। তবে এবার সমতল ভূমি দিনাজপুরে চাষ হয়েছে এই অর্থকারী ফসলের। পাখির চোখে দেখে মনে হচ্ছে এ যেন সবুজ গালিচা। 2017 সালে দিনাজপুরে প্রথম চা আবাদ শুরু করেন বীরগঞ্জের ঝাড়বাড়ি গ্রামের কৃষক আক্তার আলী। বন্ধুর পরামর্শে পঞ্চগড় থেকে প্রতি চারা 4 টাকা দরে মোট 3000 চা গাছের চারা এনে 2 বিঘা জমিতে রোপণ করেন। 6 মাস পর প্রথমবারের মতো পাতা সংগ্রহ হয় 50 কেজি। তার 1 বছরের মধ্যেই 1.5 একর জমিতে চা পাতা সংগ্রহ করেন 1000 কেজি। আক্তারের সাফল্য দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন চা চাষে। এলাকায় চা বাগান হওয়ায় শ্রমিকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। একবার লাগাইলে 60 থেকে 70 বছর জমিতে আর অন্য কোনো কিছু করতে হবে না, হাল চাষ করতে হবে না, লাগাইতে হবে না। পরিচর্যা করলে মোটামুটি পাতা আসতে থাকবে। আমরা আগে সিলেট এবং পঞ্চগড়ে আমরা আগে চা বাগানে যাইতাম, দেখতাম অনেক দূরে যাইতে হতো। এখন আমরা এলাকার পাশে আমাদের এলাকার মধ্যে চা বাগান হচ্ছে। চা বাগান হওয়ার কারণে অনেক মানুষ এখানে কর্মস্থানের ব্যবস্থা হয়েছে। বীরগঞ্জে 13 হেক্টর জমিতে 11 জন কৃষক চা বাগান করেছেন। কৃষকদের চা চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কখন সার প্রয়োগ করতে হবে, সেচ দিতে হবে, রোগ বা পোকা লাগলে কি রকম বালাইনাশক প্রয়োগ করতে হবে আমরা সেটি তাদেরকে জানিয়ে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 26 হেক্টর জমিতে 15টি চা বাগান গড়ে উঠেছে। সময় সংবাদ, দিনাজপুর। পঞ্চগড়ে জনপ্রিয় হচ্ছে সুপারির উৎপাদন। চলতি মৌসুমে ফলন কিছুটা কমলেও দাম বেড়েছে দ্বিগুণ। এতে খুশি চাষিরা। জেলার সবচেয়ে বড় সুপারির হাটে কেনাবেচাও জমজমাট। প্রায় 150 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। সোহাগ হায়দারের রিপোর্ট। পঞ্চগড়ের সবচেয়ে বড় সুপারির বাজার টুনির হাটে সোমবার ও শুক্রবার চলে কেনাবেচা। প্রতি হাটেই 5 থেকে 6 কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। ভালো দাম পাওয়ায় খুশি বিক্রেতারা। এই অঞ্চলে বাড়ছে সুপারির চাষ। সুপারির বাগানে আমি গতবারে থেকে এইবারে লাভবান হয়েছি। গত বছর আমাদের বাগান বিক্রি হয়েছে আপনার 2,20,000 টাকা, আর এবার বিক্রি হয়েছে আপনার 4 লাখ। সুপারিতে কোনো ভেজাল নাই, কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না, শুধু চারাটা রোপণ করলেই হয়ে যায়। কৃষক ভালো দাম পাচ্ছে, কৃষকও খুশি, আমরাও খুশি। অনেক জায়গা থেকে মানুষ আসে সুপারি কিনে ক্রয় বিক্রয় করে নিয়ে চলে যায়। আমরা এখানকার মালগুলো নিয়ে মূলত আমাদের দেশে রাখি করব, তারপর আস্তে আস্তে আমরা ফেনী, লক্ষ্মীপুর এই সমস্ত জায়গায় বিক্রি করব। গেল মৌসুমে প্রতি পণ বা 80 পিস সুপারি আকার ভেদে 150 থেকে 400 টাকায় বিক্রি হলেও এবার তা বেড়ে হয়েছে 250 থেকে 600 টাকা। আর প্রতি কাহন অর্থাৎ 1280 পিস সুপারি 2400 থেকে 6400 টাকায় বিক্রি হলেও বর্তমানে 4000 থেকে 9500 টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ বলছে এ মৌসুমে জেলায় 652 হেক্টর জমিতে সুপারি হয়েছে। বাণিজ্য হতে পারে 150 কোটি টাকার। আগামীতে এই সুপারির বাগান আরও বৃদ্ধি পাবে। এই সুপারি চাষে তেমন কোনো পরিচর্যা লাগে না, শুধু বছরে একবার একটু সার দিলেই চলে। বিশেষ করে আমরা সুষম সার, জৈব এবং রাসায়নিক সার চাষিদের ব্যবহার করতে বলি। প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর সুপারির ফলন হয়েছে, যার ফলশ্রুতিতে চাষিরা এই অঞ্চলে বেশ সুপারি বাগান করতেছেন। জেলার চাহিদা মিটিয়ে পঞ্চগড়ের সুপারি যাচ্ছে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।
এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 11 জুন গাইবান্ধায় মামুন ও ওয়াহিদ নামে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করা হয়। তাদের বাড়ি থেকে উদ্ধার হয় 2300 সিম কার্ড, একটি ল্যাপটপ, 7টি মোবাইল ও 6 লাখ টাকা। সেনাবাহিনী জানায় দীর্ঘদিন ধরে সরকারি সহায়তায় সুবিধাভোগীদের মোবাইল হ্যাকিং এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। 10 জুন দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে 13 জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ। টহলরত বিজিবি তাদের আটক করে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লোকসানের অজুহাতে দীর্ঘদিন বন্ধ রংপুর অঞ্চলের সরকারি টেক্সটাইল মিল। কর্মহীন হাজারো শ্রমিক, রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট ও চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। পানি বৃদ্ধির সঙ্গে ব্রহ্মপুত্রের ভাঙন শুরু, আতঙ্কে গাইবান্ধার কয়েকশো পরিবার। হুমকিতে বিদ্যালয়, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা, ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং কুড়িগ্রামে লাম্পি স্কিন রোগের প্রকোপ, 2 মাসে আক্রান্ত 1000-এর বেশি গরু। দুশ্চিন্তায় খামারিরা, অধিক তাপমাত্রায় প্রাদুর্ভাব বলছে প্রাণী সম্পদ বিভাগ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।